অচেনা অদ্ভুত সেই বৃদ্ধ রাজি হলেন ঘটনা শোনাতে। তবে তার একটি শর্ত ছিল, ঠিক ততক্ষণই তিনি বলবেন যতক্ষণ বাইরে বৃষ্টি পড়বে। বৃষ্টি থেমে গেলে আর একটি প্রশ্নও করা যাবে না, আর কোনো কথাও বলা যাবে না। খুব সাধারণ একটি পরিবার, ছোট্ট একটি মেয়ে, তার ভীষণ শখ হয়েছে আজ ভাতের সাথে ইলিশ মাছ খাবে। কিন্তু দরিদ্র পরিবারে ইলিশ কেনার মতো সামর্থ্য কোথায়? অথচ অদ্ভুতভাবে সেই বাড়িতে মাছ এলো, কিন্তু তা বাজার থেকে কিনতে হলো না। এক অভাবী ও দরিদ্র পরিবারে আচমকাই নেমে এলো ঈদের খুশি। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। এই অসময়ের মেঘ আর বৃষ্টির পানি কত দূর এগিয়ে নিয়ে যাবে এই ঘটনাটিকে। আপনারা শুনছেন ভূত গল্প। পুরো ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চান আমাদের এক শ্রোতা, যিনি এই ঘটনাগুলো নিজে সংগ্রহ করেছেন এবং নিজের জানা অভিজ্ঞতা থেকে লিখে পাঠিয়েছেন। তখন কেবল সকালের শুরু। আমাদের পুরো আড়ত ভর্তি তরমুজ। চারিদিকে তাকিয়ে বুকের ভেতর এক অজানা দুশ্চিন্তা জমে উঠল। মনে মনে ভাবলাম, আজ যদি দিনটা মেঘ আর বৃষ্টি দিয়ে শুরু হয়, তাহলে তো পাইকাররা বাজারে আসবেন না। আর পাইকাররা না এলে তরমুজ বিক্রি একেবারে কমে যাবে, সব মাল নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই আকাশের আবহাওয়াটা যেন আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। বাতাসের গর্জন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, যেন কোনো বড় ঝড়ের আগমনী বার্তা দিচ্ছে চারপাশ। মেঘের ঘন ঘটায় চারিদিক যেন এক অদ্ভুত অন্ধকারে ঢেকে গেল। আমি তখন ক্যাশে বসেছিলাম। আড়তের লেবাররা সবাই একপাশে দাঁড়িয়েছিল, আর বাবা আমার পাশেই বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ লোক আড়তের ভেতরে এসে ঢুকলেন এবং একদম আমার ক্যাশ টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসে পড়লেন। আমি প্রথমে ভাবলাম, হয়তো বাইরে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তা থেকে বাঁচতেই লোকটা সাময়িকভাবে এখানে আশ্রয় নিয়েছেন। লোকটার বয়স হবে 60-এর কাছাকাছি, কিন্তু চেয়ারটায় বসার পর থেকেই সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার সেই তাকানোর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত বিষয় ছিল। মনে হচ্ছিল তার চোখ দুটো এক রহস্যর গোলক ধাঁধা, যেখানে একবার তাকালে আর বের হওয়া সম্ভব নয়। আমাদের আড়তে তখন প্রায় 300 থেকে 350 মণ তরমুজ ছিল। সাধারণত এই পরিমাণ তরমুজ নিতে হলে অন্তত 30 থেকে 40 জন পাইকারের প্রয়োজন হয়। কিন্তু এই অচেনা বৃদ্ধ লোকটা একাই আমাদের সমস্ত তরমুজ কিনে নিতে চাইল। আমি ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, এতগুলো তরমুজ আপনি একা নিয়ে কি করবেন? আমার কথা শুনে বৃদ্ধ লোকটা একটু হাসলেন। তারপর স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমার উত্তরের ওপর ভিত্তি করে তুমি কি তরমুজ বিক্রি করবে, জাহিদ? তার মুখে আমার নাম শুনে আমি কিছুটা থমকে গেলাম। বললাম, ইয়ে মানে, না চাচা, তা নয়, তবে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। এরপর বাবা লোকটার সাথে তরমুজের দরদাম ঠিক করলেন। কিন্তু বাইরে তখন বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে। আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে বৃষ্টিটা একটু কমুক, তারপর তরমুজ ট্রাকে তোলার কাজ শুরু করা যাবে। বৃদ্ধ লোকটিও এতে রাজি হলেন। ঠিক হলো, বৃষ্টি কমলেই লেবাররা কাজ শুরু করবে। কিন্তু এই অসময়ের বৃষ্টি কখন কমবে তা কেউ জানে না। বাবা, আড়তের লেবাররা এবং অন্য সবাই মিলে আড়তের ভেতরের দিকে একটু নিরাপদ দূরত্বে গিয়ে বসলেন। আর আমি একা বসে রইলাম আমার ক্যাশ টেবিলে। আমার ঠিক পাশে একদম নীরবে নিথর হয়ে বসে রইলেন সেই রহস্যময় বৃদ্ধ লোকটা। বাইরে বৃষ্টির শব্দ ছাড়ার কোনো শব্দ ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। কেন যেন মনে হচ্ছিল তার এই শান্ত অবয়বের ভেতরে লুকিয়ে আছে এক অত্যন্ত ভয়ঙ্কর এবং অজানা কোনো রহস্য। বাইরের আকাশটা আরও কালো হয়ে এলো। চারিদিকের অন্ধকার যেন গ্রাস করতে চাইল পুরো আড়তটাকে। বৃদ্ধ লোকটা হঠাৎ করে আমার দিকে ঘুরে বসলেন। তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল। তিনি বাইরের বৃষ্টির দিকে একবার তাকালেন, তারপর আমার চোখের দিকে চোখ রেখে অত্যন্ত নিচু এবং গম্ভীর গলায় বললেন, জাহিদ, তুমি কি কখনো ইবলিশের ইলিশের কথা শুনেছ? বৃষ্টি যখন এভাবে পড়তে থাকে, তখন কিছু জিনিস মানুষের সামনে আসে যা আসলে এই পৃথিবীর নয়।
আমি কিছু বলার আগেই বৃদ্ধ তার পকেট থেকে একটা পুরনো পানের বাটা বের করলেন। একটা পান মুখে পুরে দিয়ে তিনি বলতে শুরু করলেন, তাহলে শোনো, এই ঘটনা আজ থেকে বহু বছর আগের। রশিদ নামের এক সাধারণ মানুষ, যে তোমার মতোই এক বৃষ্টির দিনে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিল। সেদিনও ঠিক একই রকম মেঘ আর বৃষ্টির দিন ছিল। রশিদ সিদ্ধান্ত নিল সে গ্রামের বাজারে যাবে, কিন্তু বাজারে যাওয়ার মাঝপথে ঠিক গ্রামের শেষ মাথায় একটা বিশাল পুরনো বটগাছ পড়ে। বৃদ্ধ একটু থামলেন। বাইরে তখন বিজলি চমকে উঠল, যার আলোয় বৃদ্ধের মুখটা এক মুহূর্তের জন্য বিভীষিকাময় দেখালো। তিনি আবার বলতে লাগলেন, গ্রামের লোকজন বলে একসময় নাকি ওই বটগাছের নিচে বড় হাট বসতো, কিন্তু কয়েকটা অত্যন্ত অদ্ভুত এবং অলৌকিক ঘটনার পর মানুষ ওই হাট বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সন্ধ্যার পর গ্রামের কোনো মানুষ ভুলেও ওই বটগাছটার আশেপাশে যায় না। রশিদ যখন ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক ওই বটগাছটার সামনে পৌঁছালো, তখন চারপাশ একদম নিঝুম। ঠিক সেই বটগাছের নিচে রশিদ হঠাৎ থমকে দাঁড়ালো। সে যা দেখল তা সে নিজের চোখেও বিশ্বাস করাতে পারছিল না। বটগাছের শিকড়ের ওপর একটা বড় কলাপাতা বিছানো ছিল, আর সেই কলাপাতার উপর পাশাপাশি রাখা ছিল একজোড়া মস্ত বড় চকচকে ইলিশ মাছ। মাছ দুটো এত টাটকা আর সতেজ ছিল যে দেখে মনে হচ্ছিল এইমাত্র নদী থেকে ধরা হয়েছে। মাছের গায়ে বৃষ্টির পানি লেগে সেগুলো রূপোর মতো জ্বলজ্বল করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আশেপাশে কোনো মানুষ ছিল না, না কোনো বিক্রেতা, না কোনো পথচারী। চারিদিক একদম শূন্য। অথচ এই জনমানবহীন জায়গায় এত সুন্দর একজোড়া ইলিশ মাছ কে রেখে যাবে? রশিদ মাছ দুটোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, আর তার মনে এক তীব্র লোভ ও কৌতূহলের সৃষ্টি হলো। কিন্তু সে জানত না এই মাছের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। রশিদ কৌতূহল আর লোভের এক অদ্ভুত দোলাচলে পড়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই, শুধু বৃষ্টির একটানা ঝমঝম শব্দ। সে মনে মনে ভাবল, এত বড় আর টাটকা দুটো ইলিশ মাছ নিশ্চয় কেউ ভুলে ফেলে গেছে, অথবা কোনো শিকারী এখানে রেখে কোথাও গেছে। কিন্তু এই বৈরী আবহাওয়ায় কে মাছ ফেলে যাবে? অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কাউকে দেখা গেল না, তখন রশিদের মনে হলো তার ছোট্ট মেয়েটার কথা। মেয়েটা কদিন ধরেই ভাতের সাথে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরছিল। দরিদ্র সংসারে যেখানে দুবেলা ঠিকমতো ভাত জোটে না, সেখানে ইলিশ কেনা এক বিলাসী স্বপ্ন। রশিদ আর নিজেকে ধরে রাখতে পারল না। এদিক ওদিক তাকিয়ে চট করে কলাপাতা সহ মাছ দুটো তুলে নিল। মাছ দুটো হাতে নিতেই তার হাতটা এক অদ্ভুত ঠান্ডায় অবশ হয়ে এলো, যেন ওগুলো বরফ খণ্ড। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আনন্দের আতিশয্যে রশিদ বাজারের দিকে না গিয়ে সোজা বাড়ির পথ ধরল। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যখন সে বাড়ি পৌঁছালো, তখন তার স্ত্রী রহিমা বারান্দায় দাঁড়িয়েছিল। রশিদের হাতে অত বড় দুটো ইলিশ মাছ দেখে রহিমার চোখ কপালে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এত বড় মাছ তুমি কোথায় পেলে? বাজারে যাওয়ার মতো তো টাকা তোমার কাছে ছিল না। রশিদ কিছুটা আমতা আমতা করে বটগাছের ঘটনাটি এড়িয়ে গিয়ে বলল, বাজারে এক চেনা লোক কম দামে দিয়ে দিল, বাকি টাকা পরে দিলেও চলবে বলেছে। এখন কথা না বাড়িয়ে জলদি মাছ দুটো কাটো। আজ আমাদের মেয়ে তৃপ্তি পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। বাবার মুখে মাছের কথা শুনে ঘরের ভেতর থেকে ছোট মেয়ে তৃপ্তি দৌড়ে এলো। মাছ দুটো দেখে তার আনন্দের সীমা রইল না। রহিমা আর কোনো প্রশ্ন না করে মাছ দুটো রান্নাঘরের বাটির কাছে নিয়ে গেল। কিন্তু মাছের গায়ে হাত দিতে রহিমা কেমন যেন শিউরে উঠল। মাছের চোখ দুটো সাধারণ মাছের মতো নিষ্প্রাণ ছিল না, মনে হচ্ছিল ওগুলো সজীব এবং রহিমার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। রহিমা যখন বাটি দিয়ে মাছের আঁশ ছাড়াতে শুরু করলো, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। সাধারণ মাছের আঁশ ছাড়ানোর সময় যে রূপালি রঙের আঁশ ওঠে, এই মাছের ক্ষেত্রে তা হলো না। এর আঁশগুলো ছিল কুচকুচে কালো, আর আঁশ ছড়ানোর সাথে সাথে সেখান থেকে এক ভীষণ দুর্গন্ধ বের হতে লাগলো,
যেন কোনো মরা পচা লাশের গন্ধ। দুর্গন্ধে রহিমা বমি করে দেওয়ার মতো অবস্থা হলো। সে রশিদকে ডেকে বলল, ওগো একটু এদিকে আসো তো। মাছ দুটো কেমন যেন ঠেকছে, আঁশগুলো কালো আর গা থেকে ভয়ানক পচা গন্ধ বের হচ্ছে। আমার মনে হয় এই মাছ ভালো না, এগুলো ফেলে দাও। রশিদ রান্নাঘরে এসে গন্ধটা পেল, কিন্তু লোভের কারণে সে বলল, আরে না, বর্ষাকালের মাছ তো, হয়তো কাদার মধ্যে ছিল তাই এমন গন্ধ। ভালো করে ধুয়ে বেশি করে মশলা দিয়ে রাঁধো, সব গন্ধ চলে যাবে। অত দামি মাছ ফেলে দেবে নাকি? স্বামীর কথায় রহিমা অনিচ্ছা সত্ত্বেও মাছ কাটতে লাগলো। যখন সে মাছের পেট কাটলো, তখন তার পুরো শরীর ভয়ে জমে গেল। মাছের পেটের ভেতর সাধারণ কোনো নাড়িভুড়ি ছিল না, তার বদলে সেখানে ছিল কালো কুচকুচে এক ধরনের তরল রক্ত, যা মেঝেতে পড়তেই ফনা তোলা সাপের মতো হিসির শব্দ করতে লাগলো। রহিমা চিৎকার দিয়ে বটি ফেলে পিছিয়ে গেল। তৃপ্তি আর রশিদও সে দৃশ্য দেখে স্তব্ধ হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে বাইরের জানালার পাশে একটা বিকট হাসির শব্দ শোনা গেল। খিলখিল করে হাসতে হাসতে কেউ যেন বলল, ইলিশ খাবি? পেট ভরে খা। রশিদ ভয়ে ছাতাটা হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু ঝুম বৃষ্টি ছাড়া আর কিছুই দেখতে পেল না। আড়তের ক্যাশ টেবিলে বসে আমি মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের গল্প শুনছিলাম। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে। আমি ঢোক গেলে বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, চাচা, তারপর কি হলো? রশিদ কি সেই মাছ খেয়েছিল? বৃদ্ধ লোকটা আবার সেই রহস্যময় বাঁকা হাসি হাসলেন। পানের বাটা থেকে আর একটা সুপারির টুকরো মুখে নিয়ে বললেন, ক্ষুধার্ত আর লোভী মানুষের বুদ্ধি লোপ পায়। রশিদ ভাবল এটা হয়তো তাদের চোখের ভুল বা কোনো তুকতাক হবে। সে রহিমাকে জোর করলো মাছটা ভালো করে ধুয়ে রান্না করতে। রহিমা ভয়ে কাঁপতে কাঁপতে মাছের টুকরোগুলো ধুয়ে কড়াইয়ে চাপালো। কিন্তু মাছ ভাজার সময় যে সুগন্ধ বের হওয়ার কথা, তার বদলে পুরো বাড়ি এক তীব্র দম বন্ধ করা পচা গন্ধে ভরে গেল। সেই গন্ধ সাধারণ মানুষের সহ্য করার মতো ছিল না। তবুও রশিদ মেয়েটার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। রান্না শেষ হতে হতে বাইরের সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যার সাথে সাথেই শুরু হলো সেই আসল ভয়ঙ্কর খেলা। বৃদ্ধ কথাটি শেষ করতেই আড়তের চালের উপর একটা বিকট শব্দ হলো, যেন ওপর থেকে ভারী কিছু আছড়ে পড়ছে। আমি চমকে ওপরে তাকালাম, কিন্তু বৃদ্ধের চোখ তখন আমার দিকেই স্থির ছিল। বৃদ্ধ লোকটা আমার চোখের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন, রাতের খাবার যখন টেবিলে দেওয়া হলো, তখন পুরো ঘর এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে গেছে। বাইরে শুধু বৃষ্টির একটানা আওয়াজ। রশিদ, রহিমা আর ছোট মেয়ে তৃপ্তি ভাতের থালার সামনে নিয়ে বসল। রহিমার হাত তখনও কাঁপছিল। সে চামচ দিয়ে সেই কালো ঝোলের ইলিশ মাছের টুকরো সবার পাতে তুলে দিল। মাছের টুকরোটা থালায় পড়তেই তৃপ্তি আনন্দের সাথে এক লোকমা ভাত মুখে পুরে দিল। কিন্তু মুখে দেওয়া মাত্রই মেয়েটার চোখের মণি দুটো হঠাৎ উল্টে গেল। সে যেন কোনো এক তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। রশিদ ও রহিমা আতঙ্কিত হয়ে তৃপ্তির দিকে তাকালো। রহিমা চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরল। ঠিক তখনই তৃপ্তির মুখ থেকে এক অদ্ভুত খসখসে এবং গম্ভীর গলা বের হয়ে এলো, যা কোনো 8 বছরের বাচ্চার হতে পারে না। সেই গলা বলল, বেশ স্বাদ, অনেক দিন পরে এমন তাজা মাংস খেলাম। রশিদ ভয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। সে দেখল তৃপ্তির ফর্সা চামড়াটা ধীরে ধীরে কেমন যেন কালচে হয়ে যাচ্ছে, আর তার হাতের নখগুলো অদ্ভুতভাবে বড় আর ধারালো হয়ে উঠছে। রহিমা কাঁদতে কাঁদতে বলল, ওগো, এ কি হলো আমাদের মেয়ের? এ তো আমাদের তৃপ্তি না। বৃদ্ধ এইটুকু বলে একটু থামলেন। তার গলার আওয়াজটা আড়তের ভেতরের বৃষ্টির শব্দের সাথে মিশে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। আমি ঘামতে ঘামতে জিজ্ঞেস করলাম, তারপর? রশিদ তখন কি করলো চাচা? বৃদ্ধ লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। রশিদ তখন বুঝতে পারল সে কত বড় ভুল করেছে।
ওই বটগাছের নিচে রাখা মাছ কোনো সাধারণ মাছ ছিল না, ওটা ছিল ইবলিশের মায়া। সে তক্ষুনি ঘর থেকে বের হয়ে ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে ছুটতে লাগলো গ্রামের মসজিদের ইমাম সাহেবের বাড়ির দিকে। চারিদিক অন্ধকার, কাদার মধ্যে আছাড় খেতে খেতে রশিদ কোনো মতে ইমাম সাহেবের দরজায় গিয়ে আছাড় খেলো। চিৎকার করে বলতে লাগলো, হুজুর বাঁচান, আমার মেয়েকে বাঁচান, আমি ইবলিশের ইলিশ ঘরে নিয়ে গেছি। ইমাম সাহেব রশিদের এই অবস্থা দেখে আর সব কথা শুনে আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি তার ঘরের কোণ থেকে একটা পুরনো লাঠি আর পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে রশিদের সাথে রওনা হলেন। বৃষ্টির বেগ তখন এতটাই প্রবল যে চোখ মেলা যাচ্ছিল না। রশিদ আর ইমাম সাহেব যখন রশিদের বাড়ির উঠোনে এসে পৌঁছালেন, তখন ঘরের ভেতর থেকে এক ভয়ঙ্কর আর পৈশাচিক হাসির শব্দ ভেসে আসছিল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, তবে সেটা বাতাসে দুলছিল। ইমাম সাহেব ঘরে পা দিতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর কোনো আলো ছিল না, হারিকেনটা নিভে গেছে, কিন্তু ঘরের কোণে একজোড়া জ্বলজ্বলে লাল চোখ অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই লাল চোখের মালিক আর কেউ নয়, রশিদের ছোট্ট মেয়ে তৃপ্তি। সে তখন ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁচা রক্তমাখা ইলিশ মাছের টুকরোগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর তার মুখ বেয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছিল। ইমাম সাহেব জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কোরআনের বাণী উচ্চারণ হওয়ার সাথে সাথেই ঘরের ভেতরে সেই ভয়ঙ্কর ছায়াটা ছটফট করতে লাগলো। তৃপ্তির শরীরটা ধনুকের মতো বেঁকে গেল, আর সে এক বিকট চিৎকার দিল। সেই চিৎকারে ঘরের চালের টিনগুলো পর্যন্ত কাঁপতে লাগলো। ইমাম সাহেব তার লাঠিটা মেঝেতে আঘাত করে বললেন, কে তুই? আল্লাহর কালামের সামনে নিজের আসল রূপে আয়। গল্পের এই পর্যায়ে এসে বৃদ্ধ লোকটা হঠাৎ চুপ হয়ে গেলেন। আড়তের বাইরে তখন বৃষ্টির শব্দটা কেমন যেন একটু কমে এসেছে। আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে রইলাম তার পরের শব্দগুলো শোনার জন্য। আমার বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছিল। বৃদ্ধ লোকটা তার পানের বাটাটা বন্ধ করতে করতে আবার বলতে শুরু করলেন, ইমাম সাহেবের পবিত্র বাণী আর আল্লাহর কালামের তীব্রতায় ঘরের ভেতরে সে বাতাস যেন ভারী হয়ে উঠল। তৃপ্তির শরীর থেকে একটা কুচকুচে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে ঘরের ছাদের কাছাকাছি এক বিশাল অবয়বহীন ভয়ঙ্কর আকৃতি ধারণ করল। তার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার শরীর থেকে বের হচ্ছিল সেই পচা লাশের তীব্র দুর্গন্ধ। রশিদ আর রহিমা ভয়ে ঘরের এক কোণে জবুথবু হয়ে বসে কেবল কাঁপছিল। সেই কালো ছায়াটা ইমাম সাহেবের দিকে তাকিয়ে এক পৈশাচিক গলায় গর্জন করে বলল, ইমাম, তুই মাঝখান থেকে সরে যা। এই লোভী মানুষটা আমার খাবার চুরি করেছে। বটগাছের নিচের ওই উৎসর্গ করা মাছ যে ছবে তার জীবন আমার, আমি এর বংশ শেষ করে দেব। ইমাম সাহেব মোটেও ভয় পেলেন না। তিনি কোরআন শরীফটা শক্ত করে বুকে চেপে ধরে উচ্চ স্বরে আল্লাহর নাম নিতে লাগলেন এবং বলতে লাগলেন, তুই ইবলিসের অনুসারী, তোর কোনো ক্ষমতা নেই কোনো মুমিনের ক্ষতি করার। এই ঘর থেকে এখনই দূর হয়ে যা, নতুবা আল্লাহর গজব তোকে পুড়িয়ে ছারখার করে দেবে। ইমাম সাহেবের দৃঢ়তা আর পবিত্র আয়াতের শক্তিতে সে ভয়ঙ্কর আকৃতিটি ক্রমশ দুর্বল হতে লাগলো। সে যন্ত্রণায় ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে লাগলো। এক পর্যায়ে এক বিকট চিৎকার দিয়ে সেই কালো ধোঁয়াটা ঘরের ভাঙা জানালা দিয়ে তীরের মতো বের হয়ে সোজা সেই পুরনো বট গাছটার দিকে ছুটে চলে গেল। ছায়াটা চলে যাওয়ার সাথে সাথেই ঘরের সেই পচা গন্ধ আর ভয়ঙ্কর পরিবেশটা কেটে গেল। রশিদের ছোট মেয়ে তৃপ্তি জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। রহিম আর রশিদ কেঁদে উঠে মেয়েকে কোলে তুলে নিল। ইমাম সাহেব তৃপ্তির মাথায় ফুঁ দিলেন এবং ঘরের চার কোণে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর তৃপ্তির চোখ মেলল, কিন্তু তার চোখ দুটো এখন সম্পূর্ণ স্বাভাবিক। সে তার বাবা মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার খুব ভয় করছে। রশিদ তখন ইমাম সাহেবের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল এবং নিজের লোভের জন্য ক্ষমা চাইল।
ইমাম সাহেব তাকে তুলে বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। শয়তান মানুষের এই লোভের সুযোগ নিয়েই মায়াজাল পাতে। আজ থেকে তওবা করো, আর কখনো না বলে কোনো অজানা জিনিসে হাত দেবে না। এইটুকু বলে বৃদ্ধ লোকটা থামলেন। তিনি আড়তের বাইরে অন্ধকারের দিকে তাকালেন। আমি লক্ষ্য করলাম বাইরে বৃষ্টির শব্দ আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। আমার কপাল বেয়ে তখন ঘাম ঝরছিল। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, চাচা, তারপর কি রশিদ আর তার পরিবার ভালো ছিল? আর সেই বটগাছটার কি হলো? বৃদ্ধ লোকটা আমার দিকে তার সেই রহস্যময় গভীর দৃষ্টি ফেরালেন। তার ঠোঁটের কোণে আবার সেই চেনা অদ্ভুত হাসিটা দেখা দিল। তিনি বললেন, রশিদের পরিবার সে যাত্রা বেঁচে গিয়েছিল ঠিকই জাহিদ, কিন্তু শয়তানের মায়াজাল কি এত সহজে শেষ হয়? সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাতের বেলা ওই বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত জিনিস লক্ষ্য করত। বৃষ্টি হলেই নাকি ওই বটগাছের নিচে কলাপাতা বিছানো থাকতো, কিন্তু তাতে কোনো মাছ থাকতো না। তার বদলে সেখানে থাকতো তাজা মানুষের মাংসের টুকরো। আর কেউ যদি ভুলেও সেদিকে তাকাতো, সে আর কখনো নিজের বাড়িতে ফিরে যেতে পারতো না। আমি বৃদ্ধের কথা শুনে শিউরে উঠলাম। আমার মনে হলো আড়তের ভেতরের বাতাসটাও যেন হঠাৎ করে অনেক ঠান্ডা হয়ে গেছে। আমি কোনো মতে ঢোক গিলে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি এই ঘটনা এত নিশ্চিতভাবে কিভাবে জানলেন? আপনি কি সে গ্রামের মানুষ? বৃদ্ধ লোকটা আমার প্রশ্নের কোনো সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু তার সেই কুটিল আর রহস্যময় হাসিটা হাসলেন, যা দেখে আমার বুকের ভেতরটা রীতিমতো হিম হয়ে গেল। আড়তের বাইরে তখন বৃষ্টির বেগ একদম কমে এসেছে। ঝমঝম শব্দটা বদলে গিয়ে টুপটাপ করে পানি পড়ার শব্দ হচ্ছে, ঠিক যেন বৃদ্ধের সেই শুরুর শর্তটার মতো। বৃষ্টি থামলেই ঘটনা শেষ। তিনি চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার পরনের চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে আমার দিকে এক পা এগিয়ে এলেন। তার সেই জলজলে চোখের দৃষ্টি সরাসরি আমার চোখের ওপর রেখে অত্যন্ত নিচু ফিসফিসে গলায় বললেন, জাহিদ, আমি কিভাবে জানলাম তা দিয়ে তোমার কি কাজ? তবে মনে রেখো, ইবলিশের সেই ইলিশের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। শয়তান তার রূপ বদলায়, মায়াজাল বদলায়। কখনো সে বটগাছের নিচে মাছ হয়ে বসে থাকে, আবার কখনো সে অন্য কোনো রূপে মানুষের লোভের পরীক্ষা নেয়। আমি ভয়ে একদম জড়সড় হয়ে ক্যাশ টেবিলের সাথে সেটে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আড়তের বাইরে মেঘের ডাক একদম বন্ধ হয়ে গেল, আর আকাশ চিরে এক চিলতে রোদের আলো এসে আড়তের মেঝেতে পড়ল। বৃষ্টি সম্পূর্ণ থেমে গেল। বৃষ্টি থামার সাথে সাথেই আমার বাবা আর আড়তের লোকেরা ভেতরের দিক থেকে হেঁটে আমাদের ক্যাশ টেবিলের সামনে চলে এলেন। বাবা এসে বললেন, জাহিদ, বৃষ্টি তো ছেড়ে দিল, এবার লেবারদের বলো তরমুজগুলো ট্রাকে তুলতে, আর এই চাচাকে বলো ওনার লোকজনকে ডাকতে, মাল বুঝে নেবে। বাবার কথা শুনে আমি যেন এতক্ষণ পর এক গভীর সম্মোহন থেকে জেগে উঠলাম। আমি জলদি বাবার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বাবা, এই যে চাচা তো এখানেই। কথাটা শেষ করতে গিয়েও আমি মাঝপথে থেমে গেলাম। গ্যাস টেবিলের সামনে চেয়ারটার দিকে তাকিয়ে আমার পুরো শরীর স্তব্ধ হয়ে গেল। গায়ের লোম খাড়া হয়ে উঠল। চেয়ারটা একদম খালি, সেখানে কেউ বসে নেই। আমি আমতা করে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, এই চেয়ারে যে বৃদ্ধ লোকটা বসেছিলেন, যিনি আমাদের সব তরমুজ একবারে কিনে নিতে চাইলেন, তিনি কোথায় গেলেন? তোমরা কি ওনাকে ভেতরের দিকে যেতে দেখেছো? বাবা অত্যন্ত অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর কপালে ভাঁজ ফেলে বললেন, কি বলছিস তুই জাহিদ? কোন বৃদ্ধ লোক? তুই তো আড়তে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এই ক্যাশ টেবিলে একাই বসেছিলি। আমরা তো ওপাশ থেকে তোকে একাই বসে থাকতে দেখেছি। কোনো লোক তো আড়তে আসেনি। আর এত তরমুজ একলা কেনার মতো কোনো পাইকারও আজ বাজারে নামেনি। তুই কি একা বসে বসে কোনো স্বপ্ন দেখছিলিস? বাবার কথা শুনে আমার মাথার ভেতরটা যেন চড়কবাজি খেয়ে গেল। আড়তের লেবাররাও একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। কেউ কোনো বৃদ্ধ লোককে দেখেনি। আমি এক দৃষ্টিতে সেই খালি চেয়ারটার দিকে তাকিয়ে রইলাম।
তাহলে এতক্ষণ ধরে আমার পাশে বসে কে গল্প শোনাচ্ছিল, কার সাথে আমি কথা বলছিলাম? সেই পানের বাটার গন্ধ, সেই গম্ভীর খসখসে গলার আওয়াজ, সবই কি আমার মনের ভুল ছিল? ঠিক তখনই আমার নজর গেল ক্যাশ টেবিলের ওপর, যেখানে ঠিক বৃদ্ধ লোকটার হাতের কাছে একটা জায়গা ছিল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম টেবিলের কাঠের উপর একটা ভেজা পাতার দাগ লেগে আছে, আর ঠিক তার পাশেই পড়ে আছে কুচকুচে কালো রঙের একটা বড় মাছের আঁশ, যা থেকে তখন এক তীব্র পচা লাশের দুর্গন্ধ বের হচ্ছিল। আমি ভয়ার্ত চোখে আড়তের বাইরে তাকিয়ে রইলাম, আর আমার কানের কাছে যেন বারবার সেই পৈশাচিক খিলখিল হাসিটা বাজতে লাগলো। বৃষ্টি থামলেই ঘটনা শেষ। আমি তখনও সেই কুচকুচে কালো আঁশটার দিকে তাকিয়ে কাঁপছিলাম। বাবা আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে আমার কাঁধে হাত রাখলেন। কি হয়েছে রে জাহিদ? শরীর খারাপ লাগছে তোর? কপালটা তো দেখি বেশ পুড়ছে, অনেক জ্বর এসেছে তোর। বাবার হাতের স্পর্শে আমি যেন এক ঘোর থেকে বাস্তবে ফিরে এলাম। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বললাম, না বাবা, কিছু না। হয়তো এই অসময়ের আবহাওয়া আর ঠান্ডা বাতাসে হুট করে জ্বর চলে এসেছে। আমি টেবিলের ওপর থেকে সেই কালো আঁশটা সবার অলক্ষ্যে একটা কাগজে মুড়িয়ে পকেটে চালান করে দিলাম। আমার ভেতর তখনও এক তীব্র আতঙ্ক কাজ করছিল। আড়তের লেবাররা তরমুজগুলো গোছাতে শুরু করলো, কিন্তু আমার মন আর কিছুতেই কাজে বসছিল না। বাবা আমাকে বললেন, তুই বরং আজ আড়তে আর থাকিস না, বাড়ি চলে যা, বাড়ি গিয়ে বিশ্রাম নে। বাবার কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আড়ত থেকে বের হয়ে সোজা বাড়ির পথ ধরলাম। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। আকাশ পরিষ্কার হলেও কেমন যেন একটা থমথমে ভাব চারিদিকে। বাড়ি ফিরে আমি মাকে কিছু না জানিয়ে সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার শরীর তখন প্রচণ্ড কাঁপছিল। 103 ডিগ্রির ওপর তীব্র জ্বর। চোখ বন্ধ করলেই আমার চোখের সামনে ভেসে উঠছিল সেই বৃদ্ধের অবয়ব, আর কানের কাছে বাজছিল সেই খসখসে গলার আওয়াজ। সেদিন রাতে আমি এক ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি নিজেই সেই পুরনো বটগাছটার সামনে দাঁড়িয়ে আছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বটগাছের নিচে বিছানো রয়েছে সেই কলাপাতা, আর তার উপর জ্বলজ্বল করছে একজোড়া মস্ত বড় ইলিশ মাছ। অদ্ভুত বিষয় হলো, স্বপ্নে আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। এক তীব্র লোভ আমাকে টেনে নিয়ে গেল সেই মাছ দুটোর কাছে। আমি যখনই মাছ দুটো হাত দিয়ে তুলতে গেলাম, তখনই মাছের চোখ দুটো জীবন্ত হয়ে উঠল, এবং তারা মানুষের গলায় বলে উঠল, জাহিদ, তুই আমাদের ছুঁয়েছিস, এবার তোর পালা। আমি তীব্র চিৎকারে ঘুম থেকে জেগে উঠলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। বিছানা থেকে উঠে বসতেই ঘরের জানালার বাইরে একটা খসখসে হাসির শব্দ শুনতে পেলাম, ঠিক যেন সেই বৃদ্ধের হাসি। আমি ভয়ে জানালার দিকে তাকাতে পারছিলাম না। কাঁপতে কাঁপতে ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পটা জ্বালালাম। সকাল পর্যন্ত আমি আর 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারিনি। পরদিন সকালে বাবা আমাকে গ্রামের একমাত্র ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে ভালো করে পরীক্ষা করে কিছু ওষুধ লিখে দিলেন, আর বললেন, হুট করে আবহাওয়া পরিবর্তনের কারণে আর ভয় পেয়ে এমন তীব্র জ্বর এসেছে। ওষুধগুলো ঠিক মতো খেলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে আমার শরীরের তাপমাত্রা কমতে শুরু করলো, এবং দিন তিনেকের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। আল্লাহর অশেষ রহমতে সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার সাথে আর কোনো অলৌকিক বা প্যারানর্মাল ঘটনা ঘটেনি। তবে সেই ঘটনার পর থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছি। শয়তান মানুষের অবচেতনের সেই লোভকে পুঁজি করেই এই পৃথিবীতে তার মায়াজাল বিস্তার করে। আজ আমি আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই, কখনো না বলে বা না জেনে কোনো অজানা আকর্ষণের পেছনে ছুটবেন না। আজকের মতো আমাদের এই ঘটনা এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন ভূত গল্প। যদি আপনাদের কাছেও এমন কোনো সত্য বা জানা ঘটনা থাকে,
তবে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব তা আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভূত গল্পের সাথেই থাকুন।